बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আগেই বলেছি যে গতকালকে একটা বাজে একটা ঘটনা ঘটেছে আমেরিকার রাষ্ট্রপতির বাড়ি হোয়াইট হাউসে। সেই ব্যাপারেই একটু আলোচনা করা, যতটা কম সময় নিয়ে করা যায়, কিন্তু খুব যে কম সময় না দিতে পারবো মনে হচ্ছে না। এটার সাথে অনেক কিছু জড়িত আছে, যতটুকু সম্ভব কমের মধ্যে আমি চেষ্টা করব এটা বের করে নিয়ে আসতে। এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা কেন হলো, আর একটা হচ্ছে যে বিইং এ প্রেসিডেন্ট হোস্ট আরেকজন প্রেসিডেন্টের প্রতি তার এই আচরণ করা ঠিক হয়েছে কিনা। প্রথমেই বলবো যে নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি যত বড় দেশই হন, যত বড় শক্তিশালী মানুষই হন, আপনি যখন আরেকজনকে দাওয়াত করতেছেন আপনার সমপর্যায়ের, সে আরেকটা দেশের রাষ্ট্রপতি, এবং আপনি তাকে সেই রাষ্ট্রপতি হিসেবেই ইনভাইট করেছেন, মানুষ হিসাবে সে যতই খেলে, তার ওই জেলেনস্কিকে আমি জেলেনস্কি উচ্চারণ করি না, এই যে কোকেনস্কি বলি আমি, বিকজ হি ইজ অ্যাডিক্টেড, নর্মাল না। কখনোই আমি তাকে 2022 সালে যখন যুদ্ধ শুরু হলো 24শে ফেব্রুয়ারি, তারপর থেকে কয়েক মাস পর থেকে তাকে আর সুস্থ বলে আমার মনে হয় না। তার আচরণ সব চেঞ্জ হয়ে গেছে, এবং হওয়াটাও স্বাভাবিক, সেটা অন্য প্রসঙ্গ। তো সেই ক্ষেত্রে এভাবে টেম্পার লুজ করা, এভাবে একজন অতিথিকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া, এটা কোনো ভালো কাজ না। এটা কারো কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না। কেউ যদি চুপ করে থাকে আন্তর্জাতিকভাবে, এটা তাদের নিজস্ব দেশের স্বার্থের ব্যাপার, কিন্তু মনে প্রাণে কেউ এটা গ্রহণ করবে এরকম মন মানসিকতা আমার মনে হয় কেউ আছে বলে মনে হয় না। হোয়াইট হাউসে বা প্রেসিডেন্টের সাথে, আমেরিকার প্রেসিডেন্টের সাথে এরকম বাকবিতণ্ডা এর আগে আরও কয়েকবার হয়েছে, এবং তাদের লেভেলটা অনেক উচ্চদরের ছিল। এখানে যেমন জেলেনস্কিকে কেন সে অবমূল্যায়ন করেছে, জেলেনস্কিকে অবমূল্যায়ন করেছে, তারা জেলেনস্কিকে তৈরি করেছে, জেলেনস্কিকে টিকিয়ে রেখেছে, খাওয়া দাওয়া, অস্ত্র টস্ত্র যা যা দরকার আছে সব কিছু তারা দিচ্ছে। এই জন্য তাদের দয়ার পাত্র হিসাবে জেলেনস্কি কোনো ফ্যাক্টর না, এটা হলো সিম্বল, বাকি সব তো তারাই করে। যার জন্য জেলেনস্কি একজন প্রেসিডেন্ট, একটা দেশ, সে দেশের জনসংখ্যা যাই হোক, একেবারে যে কম তাও তো না, 4 কোটি লোকের দেশ, তো সেই দেশের তাকে তো প্রেসিডেন্ট হিসেবেই গণ্য করলো না। তো যাই হোক, এই ধরনের ঘটনা এত নোংরামের পর্যায়ে না যে তাকে বের করে দেওয়া হয়েছে, এবং এমনও দেখা গেছে কথার সময় তার গায়ে হাত দেওয়া হয়েছে, খোঁচা দেওয়া হয়েছে, এই লিসেন মি, এই ধরনের। এটা খুবই অশালীন একটা আচরণ করা হয়েছে। এটা বহির্বিশ্বে আমেরিকার মান মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর অনেক মানুষের মধ্যে অনেক রকমের আশার সৃষ্টি হয়েছে, এটা সত্য। আবার অনেক মানুষের মধ্যে দুরাশারও সৃষ্টি হয়েছে, ভয়ের আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটাও সত্য। কিন্তু এরপরে যে কোনো প্রেসিডেন্ট সামান্যতম মতদ্বৈধতা থাকলে হোয়াইট হাউসে যেতে তাকে 10 বার চিন্তা করতে হবে। এমনও হতে পারে যে বলতে পারে যে সেফটি অ্যান্ড সিকিউরিটির কী অবস্থা, আমি যে সুস্থভাবে ফিরে আসতে পারবো
এটার গ্যারান্টি কি? এই ধরনের কোশ্চেন যদি রেইজ হয় ওই দেশ এবং ওই দেশের রাষ্ট্রপতির প্রতি, মানে এটা এক ধরনের কতটা মানে অবমাননা হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম হবে। এরকম ঘটনা আগেও ঘটছে। 1960 সালে চার্লস ডে গল, ফ্রান্সের প্রেসিডেন্ট, তখন আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি। চার্লস ডে গল তো একটা অন্য ধরনের, অন্য স্ট্রেচারের একজন বিশ্ব নেতা এবং খুব মানে খুব স্বাধীন চেতা মানুষ হিসাবে সারা বিশ্বে পরিচিত এবং ফরাসিদের হিরো হিসাবে পরিচিত। তো সেই সব বিষয় নিয়েই তার স্বাধীনতা যেন হস্তক্ষেপ না হয়, তার কোনো কিছুতে আমেরিকান ইনফ্লুয়েন্স যেন এইভাবে না হয়, এইসব নিয়ে তর্ক করতে করতে এক পর্যায়ে সে রাগ করে হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ান ইনসিডেন্ট। আমি রাগ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসলাম, এটা একটা রকম জিনিস, আর আপনি রাগ করে উত্তেজিত হয়ে আপনার বাড়ি থেকে আমাকে দাওয়াত করে নেওয়ার পর আপনি আমাকে বের করে দিলেন, ইটস এ টোটাল ডিফারেন্ট থিং। উইনস্টন চার্চিলের সাথেও ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে এরকম বহু ঝগড়া হয়েছে ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ইস্যুতে। স্টিল দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড এবং সফলভাবে তারা বিশ্বযুদ্ধ শেষ করেছে। মস্কোতে 1959 সালে তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিল নিক্সন। তখন মস্কো একটা এক্সিবিশন গিয়েছিল, তখন ওপেন একটা ডিবেট হয়েছিল কুশ্চেভের সাথে, নিকিতা কুশ্চেভ। সেখানে খুব ছোট করে শুরু করে এটা এমন পর্যায়ে গেছে পার্সোনাল গালিগালাজের, পলিটিক্যাল অ্যাবিউজের পর্যায়ে চলে গেছে একে অপরকে। এটা একটা ওপেন, এটা কারো বাড়িতে না, কারো কিছু না, ওটা একটা ওপেন পলিটিক্যাল ডিসকাশন, এটা খারাপ পর্যায়ে গেছে। তারপরের মাসেই আর 1-2 মাস পরেই সেপ্টেম্বরের দিকে সম্ভবত ওই কুশ্চেভ লম্বা সফরে আমেরিকাতে আসছে। আইজেনহাওয়ার তখন প্রেসিডেন্ট, প্রায় 15 দিনের সফরে আসছে। একই সফরে অন্তত 7-8 বার তাদের সাথে বৈঠক হয়েছে। এই সর্বশেষ বাইডেন আর পুতিনের সাথে এরকম খুব বাজে বাইডেন তো খুবই নোংরা ভাষায় পুতিনের ব্যাপারে মন্তব্য করতো বাজে ভাষায়, এবং যখন ফোনে কথা বলছে তখনও সে উল্টাপাল্টা বলছে। বাট এখানে পুতিন খুব সাবমিসিভ ছিল এবং পুতিনের উত্তরগুলো খুব সাবমিসিভভাবে একই নেচারের উত্তর দিয়েছে, কিন্তু সাবমিসিভলি দিয়েছে, পোলাইটলি দিয়েছে। তাতে বাইডেনকে একজন ক্রেজি হিসাবে সে ওই তার উত্তরের মাধ্যমে বাইডেনকে একজন ক্রেজি হাফ ম্যাট হিসাবে সে চিত্রিত করেছে ওয়ার্ল্ডের কাছে। আর গতকালকে যেটা ঘটলো হোয়াইট হাউসে, এটা তো আর কি ব্যাপার। যাই হোক, এরপর থেকে যে কোনো বিশ্ব নেতা হোক আর অন্য ধরনের অতিথি হোক হোয়াইট হাউসে যাওয়ার আগে চিন্তা করবে যে প্রেসিডেন্টের সব বিষয় আমি একমত কিনা, যদি না হই তাইলে আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি কি, আমার প্রেস্টিজ মানে ঠিক থাকবে কি না, আমি সশরীরে ফিরে আসতে পারবো না, এগুলো নিয়ে প্রশ্ন তুলবে। এটা খুবই আমেরিকার মতো দেশের জন্য তার খুবই অপমানজনক। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম পরিস্থিতি কেন হলো, এর জন্য দায়ী কে? এরকম পরিস্থিতির জন্য ওই আমেরিকাই দায়ী। কেন? দেখেন, আমেরিকার সাথে একটা শীতল যুদ্ধ ছিল, সেটা কখন শেষ হয়েছে? এটা 90 সালে শেষ হয়েছে। গর্বাচেভের মতো একজন বেঈমানের জন্ম নেওয়ার কারণে পৃথিবীটা যে একটা ব্যালেন্স পৃথিবী ছিল সেটা নষ্ট করেছে গর্বাচেভ। এই আমেরিকার প্ররোচনায় শুধু একটা নোবেল পুরস্কারের লোভে, আর টাকা পয়সা কি সেটা হলো পরের কথা। সে রাশিয়াটাকে ভেঙে দিল, ফালতু একটা পেরেস্ট্রোইকা গ্লাসনদ
সংস্কারের থিওরি এনে ভেঙে দিল রাশিয়া। বিশ্ব যে একটা ব্যালেন্স ছিল, এই ব্যালেন্সটাকে নষ্ট করে দিল। তারপরেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। এই সেই নোবেল, কাকে দিতে হয়। তারপরে 95 সালের দিকে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রাশিয়াতে গিয়েছে। তখন ইয়েলসিন প্রেসিডেন্ট, একা এক উজবুক, সারাদিন মদ খেত, মাতাল হয়ে থাকতো, কি করতো না করতো। তো যাই হোক, তখন পুতিন হলো সেকেন্ড ম্যান ইয়েলসিনের, এবং পাওয়ারটা সেই প্লে করে। তখন একটা আলোচনা হয়েছিল যে ন্যাটো পূর্ব দিকে আর যাবে না, বাড়াবে না, ইস্টওয়ার্ড হবে না। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে ওখানে দুইটা প্যাক্ট ছিল, তো একটা ন্যাটো, একটা ওয়ারশো, একটা রাশিয়ার কন্ট্রোলে, একটা হলো আমেরিকার কন্ট্রোলে। তো ওয়ারশো ডিজলভ হয়ে গেল। এরপরে রাশিয়ার যে সৈন্য ছিল ওই ইস্ট ইউরোপে, যেমন বার্লিনের, জার্মানির অর্ধেক বার্লিনে, ওখানে পোল্যান্ডে, ওখানে স্লোভাকিয়া, সার্বিয়া, এগুলো সব পুরো এই ইস্টার্ন বেল্টে সব জায়গা থেকে সৈন্য উঠায় নিয়ে আসলো। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ন্যাটো ওই দিকে যাবে না। সরে আসার পরে ওইটা ব্রেক করলো, কিন্তু ন্যাটো সেখানে একদম কিছুদিন পরেই সে একদম রাশিয়ার বর্ডারে চলে গেল। সবাইকে নিয়ে নিল, ছোট ছোট ইস্তোনিয়া, ফেস্তোনিয়া, যে লাটভিয়া, লিথুয়ানিয়া, এদের সবাই এই নেটের মধ্যে ঢুকাইল। বারবার না বলছে, শুনে নি। তো এর মধ্যে প্লট চেঞ্জ, নেতৃত্ব চেঞ্জ হয়ে পুতিন চলে আসলো 2000 সালে। 2008 সালে রোমানিয়ার বুখারেস্টে ন্যাটোর শীর্ষ সম্মেলন হল। দেখেন কিভাবে পায়ে পাড়া দিয়া পরিস্থিতিটা সৃষ্টি করলো। সেখানে ন্যাটো সিদ্ধান্ত নিল জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোভুক্ত করবে। এটা হলো রাশিয়ার একসময় সিআইএস কান্ট্রি, একসময় রাশিয়ার অংশ, ভাঙিয়ে যাওয়ার পরে তারা আলাদা রাষ্ট্র হয়েছে, এবং রাশিয়ার মধ্যে ভিতরেই। ন্যাটোতে ঢুকায় নাই, বাট সিদ্ধান্ত নিছে, মানে যে কোনো সময় চাইলেই যে কোনো সময় ঢুকাইতে পারবে। সে আগে তো সিদ্ধান্ত নিছে রাশিয়ার সাথে সাথে। এরা পুতিন তখন মোটামুটি একটা পজিশনে আস্তে আস্তে চলে আসছে, গুছিয়ে নিছে। ইকোনমিটা খুব বাজে ছিল, একদম ভিখারির পর্যায়ে চলে গিয়েছিল, সেটাকে গুছিয়ে নিয়ে আসতেছে, মোটামুটি সব কিছু ঠিক করে নিয়ে আসছে। প্রতিবাদ করছে, সবই করছে। তার কিছুদিন পরে জার্মানিতে সিকিউরিটি কনফারেন্সে পুতিনের স্টেটমেন্ট, ওইটা ছিল পুতিনের বিশ্বসেরা কয়েকটা বক্তৃতার একটা। সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে ন্যাটো যদি এসব বন্ধ না করে, সে বাধ্য হবে তার প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। পুতিনের এই সমসাময়িক বিশ্বে, মানে কি, আমার জ্ঞান হওয়ার পরে আমি এই পর্যন্ত যত বিশ্ব নেতা দেখেছি, টু বি অনেস্ট, পুতিনের মতো এত ট্যালেন্টেড লোক, নেতা, যেরকম পড়াশোনা, যেরকম তার মেধা, যেরকম তার সাহস, যেরকম তার ফোরসাইটনেস, মানে একটা লিডার হইতে, বিশ্ব নেতা হতে যা দরকার, এবং তার দেশপ্রেম, দেশের প্রতি মানে নিঃশর্ত যে ভালোবাসা, যে পৃথিবীর একদিকে সব মিলে, তার মতো এরকম নেতা আমার মতো ক্ষুদ্র মানুষের পড়ে না। তো সেই ক্ষেত্রে পুতিনের কথাকে আমি সবসময় খুব গুরুত্ব দিই। সে যখনই যেখানে যাই বলুক, হাঁটতে হাঁটতেও যদি একটা কথা বলে, আমি অন্তত ওটাকে কাউন্ট করি।
যে এটা ওই বাইডেনের মতো হাঁটলাম, পরে গেলাম, বললাম বললাম পরের দিন মনে নাই। নো, পুতিন নট দ্যাট। তো উনি যখন জার্মানিতে এই কথা বলেছে, এই কথা বলার পরে সে প্রিপারেশনও শুরু করেছে। এখন 2014 সালে এসে আমাদের দেশে যে ঘটনাটা 5ই আগস্ট করলো, ঠিক সেম ঘটনা, ঠিক অলমোস্ট সেম, অলমোস্ট না, এক্স্যাক্টলি দি সেম কেস। ইউক্রেনের কিয়েভে যে ঘটনাটা 2014 সালের 22শে ফেব্রুয়ারি ঘটল, ওখানে নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়াকোভিচ 22 তারিখে সে কিয়েভ ছেড়ে রাশিয়াতে চলে যেতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য। এইটার প্রতিবাদে ওখানে একদম রাশিয়ার বর্ডারের সাথে পূর্ব দিকে আর কি, মানে ইউরোপের পূর্ব দিকে, একদম ইউক্রেনের পূর্ব দিকে 2টা প্রভিন্স আছে, একটা হলো ডনবাস, এটা হলো লুহান্স। এটার 90%ই হলো রাশিয়ান অরিজিন এবং রাশিয়ান ভাষী, রুশ ভাষাভাষী। সাথে সাথে সেখানে বিরাট ধরনের আন্দোলন শুরু হলো। সেখানে না, আরও কয়েকটা এই রাশিয়ান ভাষাভাষী অঞ্চল, একেবারে পুরো বেল্ট ওইদিকে নর্থে আর কি, উত্তরে, ইউক্রেনের উত্তরে সুমি থেকে শুরু করে খার্কভ, সেকেন্ড লার্জেস্ট সিটি রাশিয়ার ইউক্রেনের, তারপরে লুহান্স, ডনবাস, জাপোরিজিয়া, খেরসন, মাইকোলাভ, একদম সেই ব্ল্যাক সি পোর্ট ইম্পর্টেন্ট সেই সাউথে গিয়ে ওডেসা, এই পুরা বেল্টটা বিস্ফোরণ হয়ে গেল। ওরা যাক, ওগুলোই তারা কোনো না কোনোভাবে থামাইছে আস্তে আস্তে, কিন্তু এই ডনবাসকে তারা থামাতে পারে না। এখানে 2টা লুহান্স এবং ডনেক্স, এই 2টা জিনিস তারা থামাতে পারে না। এটা বড় অংশ তারা দখল, মানে বিদ্রোহীরা দখল করছে। তো বিদ্রোহীদেরকে স্বাভাবিকভাবেই রাশিয়া এখানে হেল্প করা শুরু করছে অস্ত্র দিয়ে। আর ইন দি মিন টাইম ওই যখন ওখানে টার্ম হলে শুরু হয়েছে সরাই দেওয়ার জন্য, রাশিয়া তাদেরকে সিগন্যাল দিচ্ছে, তোমরা যদি এই কাজটা করো আমি কিন্তু ক্রাইমিয়া নিয়ে নেব। তো ওরা শুনে নাই, ওরা মনে করছে রাশিয়া এটা করবে না বা এই সাহস পাবে না। কিন্তু ওরা 22 তারিখে করছে, 28 তারিখে রাশিয়া ক্রাইমিয়া, এটা আরেকটা রাজ্য, একদম পোর্ট সিটি, আমাদের চিটাগাংয়ের মতো এরকম পোর্ট সিটি, ওরা দখল করে নিয়ে নিয়েছে। নিয়ে ওখানে গণভোট দিছে, 97% ওইখানকার জনগণ রাশিয়ার সাথে যাওয়ার জন্য ভোট দিছে, ওটা অ্যানেক্স করে নিচ্ছে আর কি। তারপরে শুরু হলো রাশিয়ার বিরুদ্ধে যত স্যাংশন, প্রচুর স্যাংশন টেনশন দিল, এই করলো। তখন ওবামা ক্ষমতায়, প্রচুর স্যাংশন টেনশন দিল। রাশিয়া G7-এ ছিল, সেখান থেকে তারা বের করে দিল। অনেক কিছু ঘটলো, মানে রাশিয়া মোটামুটি অনেক কিছু থেকে আলাদা হয়ে গেল। এখন এই 14 সালে ইয়াকোনোভিচ চলে যাওয়ার পরে এই ইউক্রেনকে সমস্ত ন্যাটোর এক্সপার্টরা এখানে আসলো, তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো, অস্ত্র দেওয়া শুরু করলো, অর্থ দেওয়া শুরু করলো। কি করলো? কেন? রাশিয়া তার সাথে তারা একটা যুদ্ধ করাবে, এবং তাই যে সমস্ত জায়গায় ডিস্টার্বগুলো আছে, রাশিয়া ক্রাইমিয়া দখল, এগুলি তারা মানে ফেরত নেবে যুদ্ধ করেই। এই কারণে তারা এই রাশিয়ার বিরুদ্ধে, মানে মস্তিষ্কে কতটা বিকৃতি ঘটলে পারে এই ধরনের চিন্তা করতে পারে যে রাশিয়ার বিরুদ্ধে দিবে। কিন্তু তারা তো জানে যে রাশিয়াকে পরাজিত করা যাবে না। তাহলে কি হবে? রাশিয়ার সাথে একটা লং টার্ম যুদ্ধ বাজানোর পরে রাশিয়াকে ইকোনমিক্যালি ডুম করে দিবে, তাহলে অটোমেটিক্যালি সে দুর্বল হয়ে যাবে। অস্ত্র তো আর পারবে না, তো কী করতে হবে? ইকোনমিক্যালি তাকে দুর্বল করবে। তো এইদিকে তারা এই অস্ত্রের এই যোগানগুলি দিয়ে এই ইউক্রেনকে এইভাবে তৈরি করলো। আর রাশিয়াও নিজের থেকে স্বাভাবিকভাবেই তাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে দিয়ে আসা সব ঠিক। এখন 2022 সালে এসে ফাইনালি রাশিয়া অপারেশন শুরু। রাশিয়া কখনো এটাকে যুদ্ধ ঘোষণা দেয়নি। যুদ্ধ হলে ওই প্রথম 3-4 দিনই শেষ হয়ে যেত, কারণ যুদ্ধর একটা লিমিট আছে, মানে একটা প্রসেস আছে।
রাশিয়া এটার নাম দিয়েছে স্পেশাল মিলিটারি অপারেশন, SMO। তো অপারেশন একটা অভিযান, তো সেখানে তারাই মানে দুষ্কৃতকারী ধরবে, ওই করবে, সেই করবে, এগুলো বাট যুদ্ধের মতোই কাছাকাছি, অনেকটা 90% 80% যুদ্ধের মতোই। এখানে ট্যাঙ্ক ব্যবহার হয়, যুদ্ধ বিমান ব্যবহার হয়, মিসাইল ব্যবহার হয়, সবই হয়। বাট অফিসিয়ালি তারা যুদ্ধ ঘোষণা এখানে করে না, এখনও না। কারণ যুদ্ধ ঘোষণা করতে গেলে তখন সিভিলিয়ানকে সেভ করতে হবে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার সেভ করতে হবে, এগুলির আর কোনো দায় দায়িত্ব থাকে না। আর যখন অপারেশন হয় কোনো, তখন এগুলির দায় দায়িত্ব থাকে যে এগুলো যেন ক্যাজুয়ালিটি ড্যামেজ না হয়, ক্যাজুয়ালিটির যেন কম হয়, সেইভাবে। তো এখন কথা হচ্ছে, রাশিয়া যখন দেখলো যে ওরা যেইভাবে ইউক্রেনকে আর্মস দিচ্ছে, এখন নিউক্লিয়ার ছাড়া, নিউক্লিয়ার বম ছাড়া আর পারমাণবিক বোমা ছাড়া সব দেওয়া শুরু করে দিচ্ছে, যত ভারী ভারী অস্ত্র টস্ত্র যা যা সব। এখন রাশিয়া চিন্তা হলো যে আমি এখনই যদি ওদেরকে না থামাই, পরে যখন ওরা একেবারে বড় ধরনের একটা প্রস্তুতি নিয়ে ফেলবে, তখন তো ওদেরকে থামাতে আমার কষ্ট হবে। এই জন্য রাশিয়া এটা করতে, এই যে 24শে ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া তাকে অ্যাটাক করলো, ইউক্রেন অ্যাটাক করলো, এটা তো একদিনে করে নাই, হঠাৎ রাতের অন্ধকার, এটা প্রায় 2.5 মাস সময় নিয়ে করছে। এই যে 2.5 মাসে এই যেখান দিয়ে যে পুরা ইউক্রেন বর্ডারে সৈন্য সমাবেশ করা, ওখানে ড্রিল করা, মহড়া দেওয়া, সমস্ত অস্ত্র শস্ত্র এগুলি আনা, এগুলি আমেরিকা দেখতেছে। আবার এই CNN BBC এরা সব দেখাচ্ছে, ম্যাক্সারের ছবি, স্যাটেলাইট থেকে ছবি নিয়ে কোথায় কোথায় কী হচ্ছে সব দেখাচ্ছে। এটা তো গোপন কিছু নেই এখন আর। তো এমন না যে না রাশিয়া হঠাৎ করে বিনা নোটিশে করছে, তো বারবার বলছে যে আমার প্রস্তুতি আমি নিচ্ছি, আমি যে কোনো সময় আমি হস্তক্ষেপ করব, তোমরা এখনো সময় আছে, তুমি এটা বন্ধ করো, এখনো সময় আছে। আমার টার্মস কি টার্মস? এখান থেকে সমস্ত বিদেশি লোকজন সরে যেতে হবে, আর ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া যাবে না। এই হলো মূল কারণ। ওই যে 2008 সালে বুখারেস্টে যে সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটোতে যাবে, যদিও জর্জিয়া এখন বলতেছে আমাদের ন্যাটোতে যাওয়ার দরকার নেই, আগেই বলতেছে ইউক্রেন নিবে। তো ন্যাটোতে নেওয়া মানে কি? ন্যাটো নিতে ওয়ার্ল্ড ওয়ার হওয়া। কারণ ন্যাটোর যে কোনো একটা মেম্বারের গায়ে হাত দিলে পরে এটা নেওয়া, বলাই আছে, ইফ আই এম অ্যাটাকড মিনস অল মেম্বার্স অফ দি ন্যাটো অ্যাটাকড। মানে ন্যাটোর যে 31 সদস্য আছে, একজনকে করলে যে সবাই এটা হবে, তখন এটা একটা টিমের মধ্যে অ্যাটাক করা হলো। তো এটা একটা হিউজ ব্যাপার। একটা নির্দিষ্ট দেশকে দখল করা বা তাকে সাথে যুদ্ধ করা, সেটা এক জিনিস। আর এন্টার ন্যাটোর সাথে আমেরিকাতে, ওইদিকে আমেরিকা থেকে শুরু করে এদিকে এই ফিনল্যান্ড পর্যন্ত, সুইডেন পর্যন্ত, যারা নতুন 2 জন হয়েছে এই পর্যন্ত, তো এটা একটা হিউজ ব্যাপার। বারবার পুতিন বলে দিচ্ছে যে তোমরা এগুলির থেকে সরো, আর নচেত আমি কিন্তু আমার যা করার করব। আর আমি কোনো ফলস কথা বলি না, আর আমার প্রস্তুতিও আছে। আর আমার কি প্রস্তুতি আছে তোমরা জানো, মিথ্যা মানে এমন না যে আমি গুজব ছড়াচ্ছি, নো, তোমরা সবই জানো যে সারা দুনিয়ার যত নিউক্লিয়ার বম আছে, মিসাইল আছে, সব একসাথে করলে যা হবে আমার কাছে তার চেয়ে বেশি আছে। সো ইউ নো উইথ হোম ইউ আর প্লেইং। তো কি হলো, শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। তো দোষটা তো স্বাভাবিকভাবে পশ্চিমা মিডিয়া যেহেতু আছে, তাদের একবার প্রচারণা চালায়, দোষটা রাশিয়ার উপর দিলে রাশিয়া এখানে আক্রমণকারী। কিন্তু রাশিয়া যে আক্রমণ করতে বাধ্য হয়েছে সেটা তো আর কেউ বলবে না। কেউ বলবে না মানে ওই পশ্চিমা মিডিয়া যারা দুনিয়া চালায় তারা বলবে না, তারা তো একেগুলো বলতে পারে। তো এখন কথা হচ্ছে যে যুদ্ধ শুরু হলো বা চলতেছে, তো তাতে কী হলো? কি হলো এই যে আমেরিকার ধারণা ছিল ইউরোপ এবং আমেরিকা যদি একসাথে রাশিয়ার উপরে স্যাংশনের উপর, এমন কোনো জিনিস বাদ নাই যেই জিনিসটা বাদ আছে যে এইটা নিষিদ্ধ করা, মানে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। সব 21,000 স্যাংশন একটা দেশের উপরে, একমাত্র রাশিয়াই একমাত্র দেশ যেখান থেকে সারভাইভ করতে পারে। এটা প্রমাণ করে দিল যে স্যাংশন দিল সারা বিশ্বের সবাই, এবং সহযোগিতা করলো, না করে উপায় নাই।
যেমন ধরেন আমাদের এখানে রাশিয়ার একটা জাহাজ আসতেছিল, ওই জাহাজে স্যাংশন ছিল, আমরা মাল খালাস করতে পারিনি। আমরা তো রাশিয়াতে কোনো স্যাংশন দিই নেই, কিন্তু আমরা এফেক্টেড। এরকম সবাই সহযোগিতা করতে হয়েছে প্রেশারের কারণে। কারণ আমি যদি সহযোগিতা না করি তাহলে আমার ব্যাংকিং বন্ধ করে দিবে, ব্যবসা শেষ, সব শেষ। তো এইরকম বাধ্য হয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও সারা পৃথিবীর সবাই ওদের কথা শুনতে হয়েছে। তো রাশিয়ার তাতে কী হয়েছে? রাশিয়ার তো ইকোনমিক্যাল কোনো ক্ষতি হয় নাই, বরং রাশিয়া অন্য যে কোনো সময়ের চেয়ে ইকোনমিক্যালি সবচেয়ে স্ট্রং পজিশনে আছে। কারণ কি? কারণ হলো রাশিয়া যে নিজস্ব যে রিসোর্স, সেই রিসোর্স পৃথিবীতে চলতে হলে এই রিসোর্স লাগবে। তারা একদিকে বলতেছে আমি তোমার তেল কিনবো না, আর একদিকে ইন্ডিয়াতে নিতেছে, ইন্ডিয়ার থেকে সবাই নিতেছে। এই হলো রাজনীতি। আমি গ্যাস নেব না, ইন্ডিয়া নিতেছে, ইন্ডিয়ার থেকে সবাই নিতেছে। মাঝখান দিয়ে ইন্ডিয়া নিজেরটাও পেল কম পয়সায়, প্লাস এখান থেকে মাঝখানে কমিশন নিয়ে রিফাইন করে তারপরে ইউরোপকে আমেরিকাকে দিল। ওই রাশিয়ার জিনিস তারা জানে, কিন্তু এটা বন্ধ করতে পারবে না। কারণ কি? তাহলে তো তারাই বন্ধ হয়ে যাবে। তো অনেক চেষ্টা হয়েছে রাশিয়াকে স্টপ করে দেওয়ার জন্যে বা পঙ্গু করে দেওয়ার জন্যে, কিন্তু সম্ভব হয় নাই। রাশিয়া বরং অনেক স্ট্রং হলো, আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়েছে। ইকোনমি বেড়েছে, পার ক্যাপিটা বেড়েছে, জিডিপি বেড়েছে, লোন শোধ করছে, টুকটাক কিছু লোন ছিল সেও শোধ করছে। মাঝখান দিয়ে ইউরোপ আমেরিকার কি হলো? $16 ট্রিলিয়ন তাদের ক্ষতি হয়েছে। $16 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। এবং রাশিয়া যুদ্ধ আরও আগেই শেষ করতে পারতো। কেন শেষ করে নাই? কারণ এই কারণে রাশিয়ার হিসাব হলো আমি যদি $1 খরচ করি, ওদের খরচ হয় 1000 টাকা। করো দেখি তোমাদের কত শক্তি আছে। এই জন্য ও এটা বন্ধ করে নাই। আর এখানে রাশিয়া তো, ইউক্রেন তো আর যুদ্ধ করে নাই রাশিয়ার সাথে। ইউক্রেনটা হলো মাঠ, ওটা ফিট। আমি একসময় প্রাইম মিনিস্টারে বলতেছিলাম যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা না বলে আপনি যদি শুধু ইউক্রেনে যুদ্ধ এটা বলে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ হলো ইউক্রেনটা হলো যুদ্ধের ময়দান, আর এখানে রাশিয়া ভার্সাস অন্য 55টা দেশ এখানে সরাসরি ইনভলভ, সরাসরি অস্ত্র এবং অর্থ, টেকনোলজি সব কিছু দিয়ে তারা এখানে ইনভলভ। শুধু তাদের সৈন্য এখানে আছে, যারা বিভিন্ন ইকুইপমেন্ট আছে, এগুলি তো ইউক্রেনরা চালাতে পারে না। আমেরিকান লাগে, ব্রিটিশ লাগে, এরা লাগে, যাদের তারা এসে এখানে এগুলি পরামর্শ দেওয়া, এই টেকনিক্যাল লোকজন, এই সমস্ত তারা এগুলি চালাইতেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা যা দরকার সব আসতেছে শুধু। এবং ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, পোল্যান্ড থেকে ওদের সার্ভিসের সৈন্যরাও আসছে, কিন্তু আইসায় পোশাকটা চেঞ্জ করে ইউক্রেনের পোশাক নিয়ে যুদ্ধ করছে, কিন্তু লাভ তো হয় নাই। 11 লক্ষর মতো অলরেডি তাদের সৈন্য শেষ হয়ে গেছে। রাশিয়ার জানে গেছে, তারও 2-3 লাখ গেছে, সেটা অন্য বিষয়। এখন শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শেষ পর্যন্ত দাঁড়ালো যে রাশিয়াকে ডিফিট দেওয়া যাবে না। কিন্তু বাইডেন সাহেব যুদ্ধ শুরু হওয়ার 1 মাস পরে পোল্যান্ডে এসে ডিক্লেয়ার করছে রাশিয়ার রুবলকে সে রাবল বানাবে। রাবল মানে হলো ময়লা আবর্জনা। আর রাশিয়াকে সে পারিয়া স্টেটে পরিণত করবে। পারিয়া মানে হলো একঘরে করবে। দুটোটাই ফেল করছে। এই কথা যখন বলছে তার কিছুদিন পরে, এই সময় রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয়, তখন রাশিয়ার রুবল টাকার ভ্যালু ছিল $73 রুবলে $1। প্রাথমিক অবস্থায় এটা 135 রুবলে চলে গেছে। ওই গরমে বাইডেন সাহেব বলে ফেললো যে রুবলটা রাবল করে ফেলবো, আর দুনিয়ার কেউ তার সাথে সম্পর্ক রাখবে না, তাকে পারিয়া স্টেট করে দেব। কত গরম, কত শক্তি। তো কি হলো? রুবল শেষ পর্যন্ত নামতে 50-এ চলে আসলো। 50 কোথায় ছিল? যুদ্ধের আগে ছিল 73, এটা 50-তে চলে আসলো। এখন রাশিয়ার ব্যবসায়ীরা তো, রাশিয়া হলো এক্সপোর্ট বেস কান্ট্রি, ব্যবসায়ীরা খুব খেপে গেল। মানে আপত্তি শুরু করলো যে আমরা তো ব্যবসা নষ্ট হইতেছে। তখন আবার এটা ফ্লেক্সিবল করলো, সিস্টেমটাকে একটু স্ল্যাক করে দিল, করে এটা আবার উঠে, এটাই এখন $80-90 মধ্যে চলাফেরা করছে। এটা এক্সপোর্টের জন্য ভালো। আর পারি স্টেট বলছে যে একঘরে করে দিবে। তার 2 মাস পরেই বিশ্ব ইকোনমি ফোরাম করে একটা, যেমন ইয়াতে, ডাভসে,
আর রাশিয়া তো এটার কাউন্টার একটা ইয়ে আছে, ইকোনমি ফোরাম, এটা হলো সেন্ট পিটার্সবার্গে হয় আর কি। ওখানে 70টা দেশ অংশগ্রহণ করেছে, 70টা দেশ, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইন্ডিয়া, এরকম বহু দেশ, 70 কান্ট্রি। তো সেটাও ফেল করলো, তাকে একঘরে করতে পারলো না। ফোন করে ব্লিংকেন বহু প্রেসিডেন্টকে বা ইয়াকে বলছে যে যেন না যায়, শুনে নাই গেছে। আর এখন তো সিচুয়েশন চেঞ্জ, এখন রাশিয়া এখন হলো বিজয়ী, এবং রাশিয়া যে ক্যাপেবল, রাশিয়া যে পাওয়ারফুল সত্যিকারের, এটা তো প্রমাণ করে দিল। রাশিয়া যে সবার সাথে চ্যালেঞ্জ দিয়ে সে টিকে গেল। এখন এই যে সিচুয়েশনটা, কেন ট্রাম্প মাথা খারাপ হয়ে গেছে জেলেনস্কিকে থামানোর জন্য এবং এই পুতিনকে খুশি করার জন্য। ট্রাম্পের মূল দর্শনটা হলো মানে আমেরিকা ফার্স্ট, আমেরিকার স্বার্থটা আগে সে দেখবে, এবং সেটা হলো ইকোনমি। যুদ্ধ করে কোনো লাভ নেই, তারা সেটা করতে, মানে ট্রাম্প সেটা করতে চায় না, সেইভাবে না। আর বাইডেনদের কথা হলো আমি মাস্তানি করব, গুন্ডামি করব করে আরেক দেশকে আমার বিরোধী। আর ট্রাম্পের কথা হলো আমি ইকোনমি দিয়ে আরেক দেশকে আমি বশীকরণ করব বা কন্ট্রোল করব, আমার টাকার দরকার। কারণ এই যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার সাথে প্রতিদিন এখন $7 বিলিয়ন, বাংলাদেশি টাকা 1 লক্ষ কোটি টাকা ছাপাইতে হয়, তারপরে সরকার চলে। কেন ট্রাম্প লোকজন ছাঁটাই করতেছে? এই তো কারণ। এখন ট্রাম্পের হিসাব হলো যে রাশিয়ার সাথে ফয়সালা না হলে আমেরিকার ইকোনমি সার্ভাইভ করবে না। এটা লিটারালি মানে ব্যাংকক্রাফটেড স্টেট, দেউলিয়া রাষ্ট্র আমেরিকা। এটাকে বাঁচাইতে হলে রাশিয়ার সাথে তার সম্পর্ক করতেই হবে। রাশিয়ার সাথে সম্পর্ক করলে হবে কি, পৃথিবীটা ঠান্ডা হবে, মানুষ ঠান্ডা মাথায় এই যে জিনিসপত্রের দাম কমে আসবে, তার কেনাবেচা শুরু হবে, সব কিছু মানুষ স্বাচ্ছন্দ্যে করতে পারবে। যে আজকে যেখানে একটা জাহাজ ভাড়া লাগে এই বাংলাদেশে লাগে, যেখানে যদি মানে $20,000 যদি লাগে, এটা ছিল একসময় $5,000। কেন? বিকজ অফ দি সিকিউরিটি রিজন। যে এই জাহাজটা যদি এখন কোনো একটা মিসাইল পরে, যুদ্ধকালীন সময় এগুলির এই ইন্স্যুরেন্স ইয়েটা বেড়ে যায়, ক্যাপাসিটি বেড়ে, মানে চার্জ বেড়ে যায়, প্রিমিয়াম বেড়ে যায়। তো এরকম অনেক ব্যাপার আছে, ব্যাংকিং চার্জ বেড়ে যায়, জিনিসপত্রের দাম ঠিকমতো সাপ্লাই হয় না, সব কিছুর দাম বেড়ে যায়। তো সব মিলে ট্রাম্পের হিসাবটা হলো যে আমি যদি ওয়ার্ল্ডকে পিছে না আনতে পারি তাহলে আমি ব্যর্থ। তাহলে পিছে আনতে হলে পুতিনকে লাগবে, এই সে এখন পুতিনকে, এবং এটা রিয়েলিটি। তার এই জিনিসটাকে অন্তত আমার মতো একটা সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি মনে করি হি গট দি রিয়েল প্ল্যান, রিয়েল পয়েন্টটা সে বুঝতে পারছে, রিয়েল প্রবলেমটা সে বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে, এবং সলিউশনটাও সে বুঝতে পারছে। এখন এইটা করতে গিয়ে সে জেলেনস্কিকে একটু ব্যাপারে ওভার রিয়েক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। জেলেনস্কি থাকবে না, জেলেনস্কি পালিয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এটাও ঠিক আছে, কিন্তু সেটা তো একটা ম্যানার আছে, ডিপ্লোম্যাটিক ইয়েতেই তো অনেক কিছু করা যায়। সেটা উনি নিজে কেন ইনভলভ হতে গেল? যাই হোক, তো এই হলো আসলে সংক্ষেপে, যদিও আমি অনেক সময় নিয়ে ফেলছি, কিন্তু আসলে কিছু করার নাই। যদি একবারে দেখতে অসুবিধা হয়, 2বার 3বারে দেখার প্রয়োজন মনে করলে দেখতে পারেন। আজকের মতো সংক্ষেপে এইটুকু আলোচনা, যে শেষটা হচ্ছে ইউক্রেন যুদ্ধটা আমেরিকার সৃষ্টি, আমেরিকাকেই শেষ করতে হবে। এবং এই যুদ্ধে শুধু আমেরিকা না, আমেরিকা পরাজিত না, সারা বিশ্ব এটা এই যুদ্ধের জন্য সাফারার। তার মধ্যে আমরা বাঙালিরা, বাংলাদেশ অন্যতম। এই ইউক্রেন যুদ্ধ যদি না হতো, আই ক্যান গ্যারান্টি ইউ 5 তারিখের ঘটনাটা হইতো না, হইতে পারতো না। এটার অনেকগুলো ব্যাপার আছে, সেটা এখন আরেকদিন আলোচনা করব। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ না হলে আমরা যে $470 বিলিয়ন চলে গেছিলাম, এই 3 বছরে আমরা অন্তত $600 বিলিয়ন জিডিপি হতাম, 28 থেকে 29 নম্বরে চলে আসতাম। কত বড়! করোনায় প্রথম গেল এক ক্ষতি, আর ইউক্রেন যুদ্ধে আমরা সেই ক্ষতিটা আরেকটা বড় ক্ষতির মুখে পড়লাম। যাই হোক, তো এই হলো মানে ইউক্রেনের এই আমেরিকা, ইউক্রেন, এদের অবস্থা। এরা যা করতেছে আমরা তো শুধু দেখেই যাব, সাফারি করে যাব, আমাদের তো ছোট হিসাবে কিছু করার নাই। ভালো থাকবেন, দোয়া করবেন।
ধন্যবাদ।